আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আল্লাহর অশেষ কৃপায় নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আমি তোমাদেরকে আজকে নতুন একটা অধ্যায় শুরু করব, যে তোমাদের বিজ্ঞান বইয়ের 13তম অধ্যায়ের নাম হচ্ছে যে খাদ্য পুষ্টি, ফুড অ্যান্ড নিউট্রিশন। তোমরা এর আগে যে অধ্যায়টা আমি কমপ্লিট করেছি, নিশ্চয়ই তোমরা ভালোভাবে সেটা বাসায় কমপ্লিট করেছ। তোমরা সেটা ভালোভাবেই পড়েছো, এটা আমার বিশ্বাস। আচ্ছা, তো আমরা এখন নতুন অধ্যায় শুরু করি, ফুড অ্যান্ড নিউট্রিশন, খাদ্য পুষ্টি। এটা আসলে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে প্রায় সময় কোশ্চেন হয়, প্রায় বছরে এখান থেকে কোশ্চেন হয়। তো এটা খুব ভালোভাবে এটা মুখস্থ বিষয়। এই ফুড অ্যান্ড নিউট্রিশন চ্যাপ্টারটা বেশি করে মুখস্থ করতে, মানে এটা তুমি যদি যত বেশি মুখস্থ রাখতে পারবা তত বেশি অ্যান্সার করতে পারবে এখান থেকে, ঠিক আছে? তো এটা তোমরা মনোযোগ সহকারে এটা করতে হবে। তো কিছু বোঝার বিষয় আছে। আচ্ছা, আমরা প্রথমে জানবো যে খাদ্য কি, ঠিক আছে? খাদ্য কি এটা জানবো। তোমরা জানো যে যে কোনো যৌগ বা পদার্থ দুই ধরনের হয়, একটা হলো যে জৈব আর একটা অজৈব। এটা তোমরা অ্যাসিডের ক্ষেত্রে আমরা পড়েছি জৈব অ্যাসিড, অজৈব অ্যাসিড। তো এরকম খাদ্যের ক্ষেত্রে যে অজৈব যৌগ, যেটা জৈব যৌগ এবং অজৈব যৌগ, তো খাদ্যের ক্ষেত্রে সাধারণত জৈব যৌগগুলোই হলো, আমরা যে সকল জৈব যৌগ আমাদের দেহে কি করে, দেহে গ্রহণ করার ফলে দেহের বৃদ্ধি এবং তারপরে দেহের শক্তি অর্জন, তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি বৃদ্ধি পায় ইত্যাদি, এগুলোকে বলা হয়, মানে দেহের জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে? এগুলি হলো খাদ্য। তাহলে খাদ্যটা কি, যে যে সকল জৈব যৌগ গ্রহণের পরে জীবদেহে যে সকল জৈব যৌগ গ্রহণের ফলে জীবদেহের বৃদ্ধি, জীবদেহের শক্তি উৎপন্ন এবং জীবদেহ রক্ষণাবেক্ষণ কাজে, শরীরের রক্ষণাবেক্ষণ কাজে সেটা প্রয়োজন হয়, তাকে খাদ্য বলা হয়। এখন তুমি তুমি যদি বলো যে আমরা যা খাই তা খাদ্য, তাহলে সেটা প্রপারলি অ্যান্সার হলো না, তোমাদের ক্লাস 8 স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রপার অ্যান্সার হলো না। তোমাকে অবশ্যই কি করতে হবে, যে এই সংজ্ঞাটা দিতে হবে। এটা তোমাদের বইতে আছে, বইয়ের প্রথম পৃষ্ঠায় আছে এই অধ্যায়ে। আচ্ছা, তো আমরা এরপরে পড়ব হচ্ছে যে পুষ্টি ও পুষ্টিমান। পুষ্টি ও পুষ্টিমানটা কি, মানে খাদ্যের মধ্যেই সাধারণত পুষ্টি উপাদান থাকে। এগুলো যে আমরা যা খাই সেই খাবারের মধ্যে যে খাবারগুলো আমরা গ্রহণ করি সেগুলোর মধ্যেই পুষ্টি উপাদান থাকে। পুষ্টি হচ্ছে একটা প্রক্রিয়া, মানে খাবারের যে উপাদানগুলো যে প্রক্রিয়ায় আমাদের কি করে, আমাদের খাবারগুলোকে পরিপাক করে, তারপরে আমাদের খাবার সাধারণত জটিল খাবারকে সরল খাবারে পরিণত করে আমাদের দেহকে বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তারপরে হচ্ছে যে দেহে তাপ উৎপন্ন করে, দেহ পুনর্গঠনে সহায়তা করে, সেটাই হচ্ছে পুষ্টি। তার মানে সেই প্রক্রিয়াটাই হচ্ছে পুষ্টি। তাহলে পুষ্টি একটা প্রক্রিয়ার নাম, ঠিক আছে? আমি পুষ্টি সংজ্ঞাটা তোমাদের লিখে দিচ্ছি যে যে প্রক্রিয়ায় খাবার গ্রহণের ফলে পরিপাক হয়, খাদ্য গ্রহণের ফলে পরিপাক হয় এবং জটিল খাদ্য উপাদানকে জটিল খাদ্য উপাদানকে সরল খাদ্য উপাদানে পরিণত করে কি করে, দেহে
বৃদ্ধি সাধন করে পুনর্গঠন 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 তাপ উৎপন্ন তারপরে দেহের বৃদ্ধি পুনর্গঠন তাপ উৎপন্ন ইত্যাদি নিয়ন্ত্রণ করে ইত্যাদি যেভাবে খাদ্য সরল খাদ্য যে প্রক্রিয়া ইত্যাদি সম্পন্ন করে ইত্যাদি গঠনে অংশগ্রহণ ইত্যাদি সম্পন্ন করে তাকেই বলা হয় পুষ্টি। এখন এই পুষ্টি বলে তাকে পুষ্টি বলে। এখন পুষ্টি হচ্ছে তাহলে যে একটি প্রক্রিয়া, ঠিক আছে? খাদ্যের যে একটা উপাদান, বিশেষ উপাদানগুলো মানে যে প্রক্রিয়াটা খাদ্যকে জটিল খাদ্যকে সরল খাদ্যে পরিণত করে দেহের বৃদ্ধি ঘটায়, দেহকে রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে রক্ষা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তারপরে হচ্ছে যে পুনর্গঠন করে এবং তাপ উৎপন্ন করে, এগুলো হচ্ছে যে তাহলে কি, এটা হচ্ছে তাহলে পুষ্টি। এখন পুষ্টি মানটা কি? পুষ্টি মান হচ্ছে যে তোমার পুষ্টি উপাদানগুলো, বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানগুলো, যে একটি পুষ্টি উপাদানের যে যে পুষ্টি কি থাকে, এই একটি পুষ্টি উপাদানে তোমার বিভিন্ন পুষ্টি উপাদান থাকে, বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান থাকে, সেগুলোই হচ্ছে পুষ্টিমান। যেমন এই যে শর্করাতে পুষ্টি, যেমন সিদ্ধ চালে, যেমন দেখবে সিদ্ধ চালে 79% কি থাকে, শর্করা থাকে, 79% শর্করা থাকে, ঠিক আছে? সিদ্ধ চালে 79% শর্করা থাকে। তারপরে হচ্ছে ফ্যাট থাকে হচ্ছে 6% ফ্যাট, 6% স্নেহ বা ফ্যাট, 6% ফ্যাট থাকে। তারপরে হচ্ছে যে ধরো আরো আমিষ থাকে, তারপরে আরো বিভিন্ন খনিজ লবণ থাকে, খনিজ উপাদান থাকে। এগুলো হচ্ছে তাহলে সিদ্ধ চালে এই ধরনের, এগুলো হচ্ছে পুষ্টিমান, মানে কোনো খাদ্যের মধ্যে যে যে পুষ্টি উপাদানগুলো থাকে সেগুলো হচ্ছে পুষ্টিমান। এখন তাহলে এই যে সেই কোনো খাদ্যের যদি যেই পুষ্টি উপাদানগুলো সবচেয়ে বেশি পরিমাণে থাকবে, যার পার্সেন্টেজ সবচেয়ে বেশি থাকবে, ওই খাদ্যটা ওই পুষ্টি উপাদান ক্যাটাগরি। যেমন তাহলে আমরা যদি বলি যে চাল কোন ক্যাটাগরির পুষ্টি উপাদান, কোন ক্যাটাগরির খাদ্য, সেটা হচ্ছে যে চাল শর্করা জাতীয় খাদ্য, চাল শর্করা, কারণ চালের মধ্যে 79% শর্করা থাকে, ঠিক আছে? 79% শর্করা থাকে। এখন সেই কারণে চালকে আমরা শর্করা জাতীয় খাদ্য বলে থাকি। এখন এই যে এই শর্করা থেকে আমরা 100 কিলোগ্রাম চালে 100 কিলোগ্রাম চালে তোমার 345 থেকে 349 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। 100 কিলোগ্রাম চালে 345 থেকে 349 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই যে প্রত্যেকটা উপাদানই আমাদের শক্তি উপাদানই কি, প্রত্যেকটা উপাদানের মধ্যে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় শক্তি উপাদান থাকে, শরীরের জন্য প্রয়োজনীয় যে শক্তি উপাদান সেটা থাকে। এখন আমাদের দেহে তাহলে মনে রাখতে হবে যে সিদ্ধ চালে 79% শর্করা, 6% স্নেহ থাকে, ঠিক আছে? এখন এই যে আমরা তারপরে পুষ্টি উপাদানগুলো সাধারণত দুই ধরনের হয়। একটা হলো পুষ্টি উপাদানগুলোর মধ্যে
পুষ্টি উপাদানগুলোর মধ্যে খাদ্য যেটা, খাদ্যের উপাদানগুলো, খাদ্যের পুষ্টি উপাদান তো থাকে খাদ্যের উপাদানের মধ্যে। এখন এই খাদ্যের উপাদানগুলো দুই ধরনের হয়, একটা হলো মিশ্র খাদ্য আর একটা হলো পিওর খাদ্য, খাদ্য উপাদান। মিশ্র খাদ্য উপাদান কোনগুলো? যে সকল খাদ্য উপাদানে সাধারণত তোমার কি যে একাধিক ধরনের পুষ্টি উপাদান থাকে, একাধিক পুষ্টি উপাদান, সেগুলোকে বলা হয় মিশ্র খাদ্য উপাদান। আর মিশ্র খাদ্য, আর যে সকল খাদ্যের মধ্যে একটি মাত্র পুষ্টি উপাদান থাকে সেগুলোকে বলা হয় পিওর খাদ্য, পিওর খাদ্য বা বিশুদ্ধ খাদ্য। এখন যে দেখো, বিশুদ্ধ খাদ্য ও মিশ্র খাদ্য। এখন এই যেমন আমরা যদি পেয়ারা হিসেব করি, পেয়ারাতে নানান ধরনের খাদ্য উপাদান থাকে, পেয়ারাতে নানান ধরনের খাদ্য উপাদান থাকে, তারপরে ডিমে নানান ধরনের খাদ্য উপাদান থাকে, অনেক অনেক রকম খাদ্য উপাদান থাকে। তারপরে হচ্ছে যে এগুলোতে, কিন্তু যদি আমরা এই যে শর্করা, যেমন গ্লুকোজ, এই গ্লুকোজ কিন্তু একটি মাত্র খাদ্য উপাদানে, শর্করা জাতীয় খাদ্য উপাদান সেখানে থাকে, সেখানে আর অন্য কোনো খাদ্য উপাদান থাকে না। গ্লুকোজের মধ্যে তোমার আর কোনো উপাদান কি থাকে না, ঠিক আছে? তাহলে এটা মনে রাখতে হবে, পেয়ারা, ডিম, দুধ, এগুলো হচ্ছে কি যে মিশ্র খাদ্য উপাদান, মিশ্র খাদ্য। আর এটা হচ্ছে যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো হচ্ছে যে তাহলে কি বিশুদ্ধ খাদ্য। তো এই জিনিসটা আমরা তাহলে মোটামুটি ক্লিয়ার যে খাদ্যের উপাদানগুলো সাধারণত দুই ধরনের হয়, খাদ্যের উপাদান, যেটা হচ্ছে যে মিশ্র খাদ্য আর হলো বিশুদ্ধ খাদ্য। এখন আমরা জানবো যে খাদ্যের পুষ্টি উপাদান কত প্রকার, প্রকারভেদ, পুষ্টি উপাদানের প্রকারভেদ। এক নম্বরে হচ্ছে পুষ্টি উপাদানের প্রকারভেদ হচ্ছে যে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, এটাতে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন সমৃদ্ধ যৌগকে এটাকে শর্করা বলা হয়, শর্করা। দুই নম্বরে প্রোটিন, প্রোটিন মানে হচ্ছে আমিষ। তিন নম্বরে ফ্যাট, চর্বি। চার নম্বরে মিনারেল, খনিজ। পাঁচ নম্বরে ভিটামিন, ভিটামিন মানে হচ্ছে খাদ্য প্রাণ। ছয় নম্বর ওয়াটার, ওয়াটার হচ্ছে যে পানি। আচ্ছা, এগুলো হচ্ছে খাদ্য উপাদান। এখন সংক্ষেপে আমরা এগুলোর তোমার কি ব্যবহারটা পড়বো, সেটা হচ্ছে কোন খাদ্য কি কি আমাদের শরীরে কি কি কাজে লাগে, কোন খাদ্য আমাদের শরীরকে কি কি দেয়, ঠিক আছে? এই শর্করা আমাদের শরীরকে কি দেয়? শর্করা আমাদের শরীরকে সাধারণত শক্তি উৎপন্ন করতে সাহায্য করে শর্করায়। আর আমিষ আমাদের দেহ বৃদ্ধি, আমাদের কোষকে বৃদ্ধি করতে বা দেহকে বৃদ্ধি করতে সাহায্য করে আমিষ। আর চর্বি সাধারণত তাপ উৎপন্ন করে, আমাদের দেহে তাপ উৎপন্ন করে। খনিজ, খনিজ আমাদের কি বিভিন্ন খনিজ কি করে? বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। আর ভিটামিন হচ্ছে আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন। আর পানি হচ্ছে কি করে? পানি সাধারণত আমাদের দেহে পানির সমতা, পানির সমতা যেটা সেটা রক্ষা করে। আর হচ্ছে দেহের তাপের সমতা, অতিরিক্ত তাপ থেকে আমাদের দেহকে রক্ষা করে, তাপের সমতা বিরাজ করে। তাহলে এগুলো হচ্ছে সংক্ষেপে এই খাদ্যের উপাদানগুলোর, পুষ্টি উপাদানগুলোর কাজ, ঠিক আছে? আমরা এবার বিস্তারিত এই জিনিসটা পড়বো যে খাদ্যের উপাদান। তাহলে পড়া হলো এই পুষ্টি উপাদান, খাদ্য উপাদান বা খাদ্যের পুষ্টি উপাদান। এখন আমরা প্রথমে পড়বো যে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট পড়বো প্রথমে। এটা খুবই গুরুত্বপূর্ণ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কাকে বলে বা শর্করা কাকে বলে? সাধারণত যে সকল খাদ্যে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন আছে, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন যুক্ত খাবারকে বলা হয় কার্বোহাইড্রেট। অর্থাৎ
চিনি জাতীয়, শর্করা মানে হচ্ছে চিনি জাতীয় খাবারগুলো, এই চিনি জাতীয় খাবারগুলোই সাধারণত কার্বোহাইড্রেট, ঠিক আছে? এগুলোতে চিনি থাকবে, সুগার থাকে, সকল কার্বোহাইড্রেটে সাধারণত সুগার জাতীয় জিনিস থাকে। এখন এই যে তাহলে যে সকল খাবারে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন আছে সেগুলো, সে সকল খাবারকেই বলা হয় কার্বোহাইড্রেট। এখন কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশনটা কি দেখো, শর্করার ক্লাসিফিকেশনটা আমরা সাধারণত এভাবে সেট করি। শ্রেণী, শর্করা শ্রেণী বিভাগ, যে এটা হচ্ছে সুগার বা চিনি, আর এটা হলো নন সুগার। সুগার, চিনি বা নন সুগার, এটাকে বলা হয় অ্যালিগোস্যাকারাইড, এটা পলিস্যাকারাইড বলা হয় বা পলিস্যাকারাইড। এটার আরেকটা নাম পলিস্যাকারাইড, ঠিক আছে? আচ্ছা, এখন এই সুগার আবার তিন প্রকার। সুগার আমরা তিন প্রকার না, সরি, এটাকে এটা কার্বোহাইড্রেট অণু বা শর্করা অণুর উপর ডিপেন্ড করে, এই সুগারের অণুর উপর ডিপেন্ড করে কয়েক প্রকার, কয়েক ধরনের হয়। যদি একটি মাত্র সুগার অণু থাকে বা একটি মাত্র, তাকে মনোস্যাকারাইড বলা হয়। একটি মাত্র সুগার অণু থাকলে তাকে মনোস্যাকারাইড বলা হয়। মনোস্যাকারাইড, ঠিক আছে? একটি মাত্র সুগার অণু থাকলে সেখানে কি তাকে মনোস্যাকারাইড বলা হয়। তারপরে হচ্ছে দুইটি সুগার অণু থাকলে তাকে ডাইস্যাকারাইড বলা হয়, ডাইস্যাকারাইড। আর হলো আরো আছে ট্রাইস্যাকারাইড। ট্রাইস্যাকারাইড, তো এগুলোর উদাহরণটা দিই, যে যেমন এটার উদাহরণ হচ্ছে মনোস্যাকারাইড, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ। তো এগুলোর সংকেতটা কি দেখো, C6H12O6, এই দুইটা সংকেত, এটা গ্লুকোজ, ফ্রুক্টোজ। তারপরে ডাইস্যাকারাইডের হচ্ছে ল্যাকটোজ, সুক্রোজ। এটার সঙ্গে হলো C12H22O11, C12H22O11। আর এটা হচ্ছে এটা না র্যাফিনোজ, হ্যাঁ র্যাফিনোজ। র্যাফিনোজের সংকেত হলো C18H36O60। এটা হচ্ছে র্যাফিনোজ। তাহলে এগুলো হচ্ছে উদাহরণ। এখন মনে রাখবা যে এই গ্লুকোজ হচ্ছে সাধারণত এটা হলো একটি মাত্র অণু থাকবে, সুগার অণু একটা থাকবে, সেটা হচ্ছে যে গ্লুকোজ। আর ফ্রুক্টোজও সাধারণত একটি মাত্র। এখন এই গ্লুকোজ আমাদের শরীরে সহজেই, সেটা আমাদের শরীরের সাথে, রক্তের সাথে মিশে যায়, সেটা রক্ত পরিবহনে সহায়তা করে গ্লুকোজ, সেই কারণে আমরা গ্লুকোজকে খুব সহজেই গ্রহণ করি। আর ফ্রুক্টোজ সাধারণত ফলের চিনি, এই গ্লুকোজও চিনি, ফ্রুক্টোজও চিনি। ফ্রুক্টোজ হচ্ছে ফলের মধ্যে যে চিনি থাকে সেটাই হচ্ছে ফ্রুক্টোজ। আর ল্যাকটোজ হচ্ছে দুধের চিনি, দুধে সাধারণত এই চিনি থাকে। আর পিওর চিনি আমরা যেটা খাই সেটা হচ্ছে সুক্রোজ, মনে রাখবা। পিওর চিনি যেটা, সেটা হচ্ছে সুক্রোজ, সেটা সাধারণত গ্লুকোজ ও ফ্রুক্টোজের সমন্বয়ে এই সুক্রোজ গঠিত হয়। দুইটা গ্লুকোজ ও ফ্রুক্টোজ অণুর সমন্বয়ে সুক্রোজ গঠিত হয়, ডাইস্যাকারাইড, দুইটা অণু থাকে। আর র্যাফিনোজ এক ধরনের সুগার, সেটা সাধারণত একটু জটিল সুগার। এগুলো সবই তোমার কার্বোহাইড্রেট, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তাহলে মোটামুটি তিন প্রকার কার্বোহাইড্রেট জেনেছি। এখন আমরা জানবো হচ্ছে যে
কার্বোহাইড্রেটে সাধারণত শর্করাতে কি পরিমাণ থাকে, শক্তি থাকে, সেটা আমরা জানবো। কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়, তোমরা দেখো যে কার্বোহাইড্রেটে সাধারণত 1 গ্রাম কার্বোহাইড্রেট বা 1 গ্রাম শর্করা, 1 গ্রাম শর্করা কত ক্যালোরি? 4 ক্যালোরি তাপ উৎপন্ন করে, 4 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন করে, তাপ উৎপন্ন করে। 1 গ্রাম শর্করা 4 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন করে, ঠিক আছে? এটা তাহলে মনে রাখতে হবে। আবার দেখা গেছে যে তাহলে আমাদের যদি 300 থেকে দৈনিক 300 থেকে 400 গ্রাম, দৈনিক 300 থেকে 400 গ্রাম যদি প্রয়োজন হয় একজন মানুষের শর্করা, সে তাহলে কত কিলো ক্যালোরি তাপ উৎপন্ন করে? 1200 থেকে 1600 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন করতে পারে, 1600 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন করতে পারে দৈনিক, যদি 300 থেকে 400 গ্রাম শর্করা সে গ্রহণ করে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তারপরে হচ্ছে যে এখন মনে রাখবা যে প্রতি আমাদের ভর, একজন সুস্থ মানুষের বা একজন স্বাভাবিক মানুষের কত গ্রাম সাধারণত, সে যদি কত গ্রাম তার প্রয়োজন শর্করা এবং কত কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হবে তার দৈনিক। এখন সেটা আমরা কিভাবে হিসাব করব? যে সাধারণত 1 কেজি ভরের কোনো মানুষের 1 কেজি ভরে কারো 1 কেজি ভরের জন্য প্রয়োজন হচ্ছে, ভরের মানুষের প্রয়োজন 1 কেজি ভরের মানুষের প্রয়োজন হচ্ছে 4.6 গ্রাম। 1 কেজি ভরের মানুষের প্রয়োজন হচ্ছে 4.6 গ্রাম শর্করা, ঠিক আছে? এখন কারো ওজন যদি 60 কেজি হয়, 60 কিলোগ্রাম, ভরের মানুষের প্রয়োজন হচ্ছে এই যে 60 গুণ 4.6, তাহলে এটা কত? এত গ্রাম শর্করা। গুণ 4.6, 276 গ্রাম শর্করা। একটা 60 কেজি, কারো ওজন যদি 60 কেজি হবে, ওজন না, ভর যদি 60 কেজি হয় আমরা ভর বলবো, কারণ আমরা ভর ও ওজনের পার্থক্য জেনে আসছি আগে, ঠিক আছে? কোনটাকে ওজন বলবে কোনটাকে ভর বলবে সেটাকে আমরা জেনেছি। সাধারণত আমরা এখন ভর বলবো, এটাকে। আর তাহলে 60 কেজি ভরের ওজনের জন্য, ভরের জন্য প্রয়োজন হচ্ছে 276 গ্রাম শর্করা। এখন 276 গ্রাম শর্করা কত কিলো ক্যালোরি তাপ উৎপন্ন করে? ওই 1 গ্রামে যদি 4 কিলো ক্যালোরি উৎপন্ন হয়, তাহলে 276 গ্রামে তার উৎপন্ন হয় 276 গুণ 4 কিলো ক্যালোরি, ঠিক আছে? তাহলে সে যদি একজন 60 কিলোগ্রাম ভরের মানুষ যদি 276 গ্রাম শর্করা সে দৈনিক গ্রহণ করে, তাহলে তার প্রয়োজন হচ্ছে তার কি তাপ উৎপন্ন হবে, শরীরে তাপ উৎপন্ন হবে 276 গুণ 4, 1104 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হবে, 1104 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হবে, ঠিক আছে? তাহলে আমরা এই ধরনের, এটা এই ম্যাথমেটিক্যাল টার্ম হিসেবে আসতে পারে এখানে এই সৃজনশীলের মধ্যে। তোমার এটা বলবে যে 55 কিলোগ্রাম এক ভরের মানুষের তার কত কিলো ক্যালোরি তাপ সে উৎপন্ন করবে, কত কিলো ক্যালোরি তাপ উৎপন্ন করবে, বা প্রথম 55 কিলোগ্রাম ভরের মানুষের কত গ্রাম শর্করার প্রয়োজন,
এবং সে কত কিলো ক্যালোরি তাপ উৎপন্ন করবে। এটা এরকম, আমি প্রশ্নটা লিখে দিই যে 65 কিলোগ্রাম ভরে একজন মানুষের কত গ্রাম শর্করা প্রয়োজন, কত গ্রাম শর্করা প্রয়োজন এবং কত কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হবে, কত গ্রাম শর্করা প্রয়োজন, ব্যাস। তাহলে এটা তোমরা এটা স্বাভাবিকভাবে এইভাবে করবে, এই যে যেভাবে আমি করিয়ে দিচ্ছি সেটাই এভাবেই করবা। এটা সহজ, জাস্ট এটাকে কত দ্বারা গুণ করবা, 4.6 দ্বারা গুণ করতে হবে, তাহলেই হবে। আর যদি বলে যে উৎপন্ন শর্করায়, প্রয়োজনীয় শর্করায় কত কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হবে, তাহলে এটাকে আবার 4.6 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? না, ওটাকে 4 দ্বারা গুণ করতে হবে। 4.6 তো আগে, এটাকে 65 দ্বারা গুণ করবা আর এটাকে 4 দ্বারা গুণ করতে হবে। ওকে, তাহলে আমরা এবার নেক্সটে চলে যাচ্ছি, সেটা হচ্ছে শর্করা। আমরা এখন নেক্সটে যাব হচ্ছে শর্করার অভাবে কি রোগ হয়। শর্করার অভাবে যে কোনো পুষ্টি উপাদানে যদি আমরা অভাবজনিত কিছু সমস্যা থাকে, এগুলোর অভাবে সাধারণত আমাদের কিছু না কিছু প্রবলেম হয়। আর বিশেষ করে শর্করার পুষ্টি উপাদান এমন একটা পুষ্টি উপাদান যেটাতে বেশি হলেও প্রবলেম, কম হলেও প্রবলেম। এই আমাদের মানবদেহে যদি শর্করার পরিমাণ বেশিও হয় তাহলেও সমস্যা, তাহলে আর কম হলেও সমস্যা। তো শর্করার পরিমাণ সাধারণত কম হলে এটাকে সাধারণত হাইপোগ্লোমিয়া, এই হাইপোগ্লোমিয়া নামক একটা রোগ বলা হয় এটাকে। মানে কম, হাইপো অর্থ কম, গ্লো অর্থ গ্লুকোজ, হাইপোগ্লোসেমিয়া যেটাকে নাম বলা হয় ইংলিশে, হাইপোগ্লোসেমিয়া। গ্লুকোজ রক্ত, এর মিয়া অর্থ রক্ত। এখন এটার নাম হচ্ছে, এটা হাইপোগ্লোমিয়া হচ্ছে রক্তের মধ্যে কম গ্লুকোজ, শর্করার পরিমাণ যদি কম থাকে তাহলে সেটাকে বলা হয় হাইপোগ্লোমিয়া। এই হাইপোগ্লোমিয়ার ফলে কি হয় যে সাধারণত বমি বমি ভাব হয়, তারপরে হৃদস্পন্দন বেড়ে যায়, হার্টবিট বেড়ে যায়, এগুলো হয় হাইপোগ্লোমিয়ার প্রভাবে। এই রোগগুলো হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, তো তারপরে আমরা পড়বো হচ্ছে, দেখো তাহলে এখন আমিষ বা প্রোটিন। প্রোটিন বা আমিষ, এটা পুষ্টি উপাদানের দ্বিতীয় উপাদান, খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। সাধারণত আমরা প্রথমেই জানবো যে আমিষটা কি। আমিষ জানতে গেলে আমাদেরকে অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে জানতে হবে। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে যে, ধরো আমি যদি বলি যে এটা হচ্ছে এটা হচ্ছে আমিষ, আর অ্যামাইনো অ্যাসিড হচ্ছে, এখানে এই বৃত্তটা অসংখ্য ডটের সমন্বয়ে গঠিত। অসংখ্য কি ডটের সমন্বয়ে গঠিত, তাই না? অসংখ্য ডট। তো এই যে এটা যদি আমিষ হয় তাহলে এটা প্রত্যেকটা ডট হচ্ছে, এখানে ডট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। নাম কি? অ্যামাইনো অ্যাসিড। তোমরা দেখো, এটার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডটা কি? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে অ্যামোনিয়া ও যে সকল সংকেতের মধ্যে অ্যামোনিয়া ও কার্বক্সিলিক অ্যাসিড থাকে, অ্যামোনিয়ামূলক ও কার্বক্সিলিকমূলক অ্যামাইনোমূলক ও কার্বক্সিলিক
কার্বক্সিলিক মূলক, অ্যামাইনো মূলক ও কার্বক্সিলিক মূলক সম্পর্কীয় যুক্ত যৌগকে অ্যামাইনো অ্যাসিড বলে। ঠিক আছে, তাহলে এই যে আমি একটা সংকেত দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে কার্বক্সিলিক মূলক CHHNH2, এটা হচ্ছে অ্যামাইনো মূলক, আর এটা হলো কার্বক্সিলিক। এই যে এটা হলো একটা গ্লাইসিন, এটার নাম গ্লাইসিন, এটা হচ্ছে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড। তাহলে আমাদের এই অ্যামাইনো এরকম অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়, প্রায় 22 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে, 22 ধরনের অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত যৌগ গঠিত যৌগকে বলা হয় প্রোটিন। এরকম অসংখ্য অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে কি তৈরি করে? প্রোটিন। তো প্রোটিনের মধ্যে কি কি থাকে? সাধারণত প্রোটিনের মধ্যে কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, সালফার। প্রোটিনের মধ্যে কি কি থাকে? কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, সালফার। ঠিক আছে, তারপরে আরো থাকে এই যে দেখো কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এখানে সালফার এখানে নাই, সালফারের যুক্ত যৌগ আছে, অক্সিজেন তো থাকবে যেহেতু। তাহলে এগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের এই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, বা অ্যামাইনো অ্যাসিড মানে হচ্ছে তাহলে প্রোটিন, মানে প্রোটিনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অসংখ্য অ্যামাইনো অ্যাসিড একসাথে যুক্ত হয়ে পেপটাইড বন্ধনের মাধ্যমে, এটাকে বলা হয় পেপটাইড বন্ধন। নাম কি? পেপটাইড বন্ধন। পেপটাইড বন্ধনের মাধ্যমে এগুলো একটার সাথে আরেকটা যুক্ত হয়ে তারপরে প্রোটিন বা তৈরি করা। এখন এই যে প্রোটিন তৈরি করার কারণে এগুলো, এই যে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিডের কারণেই সাধারণত আমরা যে সকল প্রোটিন খাই, যে প্রোটিনগুলোর স্বাদ, গন্ধ এবং এগুলো ফ্লেভারে, স্বাদ, বর্ণ, গন্ধ এবং এগুলোর এই যে ভিন্নতা দেখা দেয়। যেমন এক একটা এক এক রকম, যেমন দুধ আমাদের জন্য একরকম মনে হয়, তারপর মাংস আমাদের কাছে একরকম মনে হয়, গরুর, তারপরে হচ্ছে যে ডাল আমাদের কাছে একরকম মনে হয়। তাহলে এগুলো সবই আমিষ হচ্ছে যে, তাহলে ডালের মধ্যে আমিষ আছে, তারপরে মাংসের মধ্যে তো আমিষ আছে, খাসির মাংস একরকম ফ্লেভার, গরুর মাংস একরকম ফ্লেভার, তারপরে হচ্ছে যে মুরগির মাংস একরকম ফ্লেভার, একরকম স্বাদ। এই যে ভিন্নতা, এক এক মাংসে এক এক প্রোটিনে এক এক রকমের যে স্বাদ, এই স্বাদটা হচ্ছে মূলত কার কারণে? অ্যামাইনো অ্যাসিডের কারণে। ভিন্ন ভিন্ন অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে এগুলো গঠিত হয়। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এই অ্যামাইনো অ্যাসিড আমরা জানবো যে দুই প্রকার অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, সেটা হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, যেটাকে আমরা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলি। যে সকল অ্যামাইনো অ্যাসিড কি হয়? শরীরে উৎপন্ন হয় না। যে সকল অ্যামাইনো অ্যাসিড শরীরে উৎপন্ন হয় না নিজে নিজে, তাদেরকে বলা হয় অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। মানে যে সকল অ্যামাইনো অ্যাসিড শরীরে উৎপন্ন হয় না, কিন্তু এগুলোকে খাবারের মধ্যে দিয়ে আমাদের শরীরে গ্রহণ করতে হয়। শরীর গ্রহণ করে কিভাবে? খাবারের মধ্যে দিয়ে। তাদেরকে বলা হয় অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই যে যেমন ভ্যালিন, তারপরে হচ্ছে থ্রিওসিন, এই যে এটা হচ্ছে থ্রিওসিন।
থিওসিন। তারপরে আরেকটা অ্যামাইনো অ্যাসিড লিখি, সেটা হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। এটা হচ্ছে ভ্যালিন থ্রিওসিন, এই দুইটাই অ্যামাইনো অ্যাসিড। তারপরে 2 নম্বর হচ্ছে যে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। অনত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। অনত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোনটা? যে সকল অ্যামাইনো অ্যাসিড শরীরে উৎপন্ন হয়, ঠিক আছে, এগুলো বাইরে থেকে খাবারের মাধ্যমে দেওয়ার প্রয়োজন পড়ে না, গ্রহণ করার প্রয়োজন পড়ে না, এগুলো শরীরের মধ্যেই নিজে নিজে উৎপন্ন হয়ে থাকে এই সকল অ্যামাইনো অ্যাসিড, সেগুলোকে বলা হয় নন অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। তাহলে 22 প্রকার অ্যাসিডের মধ্যে সাধারণত 11টি নন অত্যাবশ্যকীয় আর 11টি হচ্ছে অত্যাবশ্যকীয়। এটা মনে রাখবো যে এগুলো সাধারণত এখানে 10টি এসেনশিয়াল আমরা মনে করি, 10টি, আর এটা হচ্ছে 12টি, 10টি আর 12টি নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তো এগুলোর মধ্যে হচ্ছে তাহলে খুবই গুরুত্বপূর্ণ যে কিছুক্ষণ আগে যে একটা উদাহরণ লিখলাম CH3COOH NH2, এটা হচ্ছে গ্লাইসিন। আর একটা হচ্ছে CH3COOH, এটা হচ্ছে অ্যালানিন। এটা হচ্ছে কি? অ্যালানিন। তাহলে এটা গ্লাইসিন প্রোটিন, এটা হলো অ্যালানিন প্রোটিন। তো এগুলো হচ্ছে নন এসেনশিয়াল, মানে হচ্ছে এগুলো বডিতে এমনিতেই উৎপন্ন হয়, এগুলো বাইরে থেকে খাবারের মাধ্যমে দেওয়া প্রয়োজন পড়ে না। অনত্যাবশ্যকীয় মানে প্রয়োজন নাই, অত্যাবশ্যকীয় না। কিন্তু 10 প্রকার অ্যামাইনো অ্যাসিড হচ্ছে অত্যাবশ্যকীয়, এগুলো খাবারের সাথে অবশ্যই খেতে হয়, এগুলো না খেলে আমাদের দৈহিক বৃদ্ধি মানে সমস্যা হয়, নানান ধরনের সমস্যা দেখা দেয়, ঠিক আছে। তো আমরা এই যে অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে মোটামুটি জানছি। আর হচ্ছে আমরা তাহলে প্রোটিনের যে এবার হচ্ছে যে প্রোটিনের অভাবজনিত কিছু রোগ আছে, 2টা রোগ বিশেষ করে শিশুদের, এটা হচ্ছে শিশুদের 2টি অভাবজনিত রোগ প্রোটিনের, সেটা হচ্ছে, আচ্ছা আমি এর আগে আরেকটা জিনিস হচ্ছে যে সহজপাচ্যতা গুণক, প্রোটিনের আমিষের সহজপাচ্যতা গুণক, আমিষের সহজপাচ্যতা গুণক। আমিষের সহজপাচ্যতা গুণক মানে যে সকল আমিষ যে সকল আমিষ সাধারণত 100 ভাগ শরীরে গৃহীত হয়, 100 ভাগ যদি শরীরে গৃহীত হয় তাহলেই তাকে বলা হয় সহজপাচ্যতা। এই 100 ভাগ গৃহীত হলে 100 ভাগ যদি গৃহীত হয় তাহলে সহজপাচ্যতার গুণক হচ্ছে 1। তাহলে সহজপাচ্যতা মানে হচ্ছে কি, যদি কোনো প্রোটিন বা আমিষ যদি বডিতে 100 ভাগ গৃহীত হয়, 100 ভাগ কোনো একটা দেখা গেছে যে কোনো খাদ্যের যেই প্রোটিন আছে সেটা যদি শরীরে 100 ভাগ, সেই যতটুকু প্রোটিন আছে সবটুকু যদি শরীরে গৃহীত হয় তাহলে সেটার সহজপাচ্যতার গুণক হচ্ছে 1। তো এই ধরনের একমাত্র 2টা খাবার সাধারণত এই সহজপাচ্যতা গুণক 1, তাই সেটা হচ্ছে মায়ের দুধ বা মায়ের বুকের দুধ, আর হচ্ছে ডিম। এই দুইটা হচ্ছে যে দুইটার প্রোটিনটা হচ্ছে 100% গৃহীত হয়, 2টার প্রোটিন কি হয় 100% গৃহীত হয়।
কথা বুঝছো? তাহলে মায়ের বুকের দুধ আর হচ্ছে ডিম, এই দুইটার কি হয় 100% গৃহীত হয়। আর বাকি যেটা সহজ পাচ্যতার গুণক, তাহলে এটা এদের সহজ পাচ্যতার গুণক কত? 1। সহজ পাচ্যতার গুণক হচ্ছে 1। আর যাদের সহজ পাচ্যতার গুণক 1 এর নিচে, অর্থাৎ যাদের 100 ভাগ আর বাকি কোনো খাবারেরই 100 ভাগ প্রোটিন গৃহীত হয় না, বডিতে গৃহীত হয় না, সেই তাদের সহজ পাচ্যতার গুণক 1 এর নিচে, less than 1। ঠিক আছে, এটা হলো 1 এর থেকে 1 এর নিচে, 1 এর থেকে কম। ঠিক আছে, তো আমরা তাহলে সহজ পাচ্যতা গুণক এখন মোটামুটি ক্লিয়ার। আশা করি তোমাদের সহজ পাচ্যতা গুণক ক্লিয়ার। তো আমরা তারপরে হচ্ছে যে আমিষের অভাবজনিত কিছু রোগ পড়ব। সেটা বললাম যে প্রত্যেকটা পুষ্টি উপাদানেরই অভাবজনিত রোগ এবং অভাবজনিত রোগ আছে, কারণ প্রত্যেকটার অভাবে কোনো না কোনো সমস্যা আমাদের দেখা দেয়। তো আমিষের অভাবজনিত রোগের মধ্যে শিশুদের যেটা সাধারণত, আমিষের অভাবে সাধারণত আমাদের বয়স্কদের সাধারণত কি হয় যে শরীরের বৃদ্ধিটা যেটা হয়, মানে শিশুদের, বিশেষ করে শিশুদের বৃদ্ধি ধীরে ধীরে হয়, শিশুদের বৃদ্ধিটা কমে যায়। আর হচ্ছে যে এই আমিষের অভাবে সাধারণত আরও অনেক ধরনের সমস্যা দেখা দেয়, গঠন ক্ষতিগ্রস্ত হয় আমিষের অভাবে। তো এই থেকে তাহলে এটার উপর ডিপেন্ড করে আমিষের দুইটা গুরুত্বপূর্ণ রোগ, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ, কোয়াশিয়রকর ও মেরাসমাস। কোয়াশিয়রকর, কোয়াশিয়রকর আর হলো কোয়াশিয়রকর। এই শিশুদের কোয়াশিয়রকর তোমাদের বইতে আছে যে খাবারের অরুচি হয়, ঠিক আছে, খাবার অরুচি, পেশি দুর্বল হয়, ডায়রিয়া হয়, এগুলো হচ্ছে কোয়াশিয়রকর। কথা বুঝছো? পেশি দুর্বল হয়, ডায়রিয়া হয়, এগুলো কি কিসের? কোয়াশিয়রকর। তারপরে হচ্ছে যে পেট বড় হয়ে যায়, পেট বড় হয়, খাবারের অরুচি হয়, পেশি দুর্বল হয়, ডায়রিয়া হয়, এগুলো কোয়াশিয়রকরের লক্ষণ। মানে এগুলো কোয়াশিয়রকরের রোগ হলে এই ধরনের সমস্যা দেখা দেয় শিশুদের। ঠিক আছে, তো এর দ্বারা চিকিৎসা হচ্ছে যে তারপরে এগুলো তাড়াতাড়ি ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তারপর হচ্ছে মেরাসমাস। মেরাসমাস আরেকটা রোগ আছে, মেরাসমাস। মেরাসমাসটা হচ্ছে যে এটা শরীরের ওজন হ্রাস পায়, এটাও সাধারণত যে শরীরের বৃদ্ধি ক্ষতিগ্রস্ত করে, বৃদ্ধি স্বাভাবিকভাবে হয় না এর অভাবে, মেরাসমাসের অভাবেও, মানে মেরাসমাসের রোগটাও হচ্ছে যে কি বৃদ্ধি সাধন কম হয়। আর হচ্ছে যে ওজন হ্রাস পায়, এটার প্রধান কারণ হচ্ছে, প্রধান সমস্যা হচ্ছে যে মেরাসমাসের যে ওজনটা হ্রাস পায়। ঠিক আছে, এটাই হচ্ছে প্রধান। তারপরে হচ্ছে যে চামড়া, ত্বক বা ত্বক, এটা খসখসে হয়ে যায়, শরীর ক্ষীণ হয়ে যায়, এই ধরনের শরীর ক্ষীণ আকার ধারণ করে। তারপরে তাহলে কোয়াশিয়রকরের হচ্ছে যে কি, কোয়াশিয়রকরের হচ্ছে যে ডায়রিয়া হয়, তারপরে হচ্ছে যে পেট বড় হয়ে যায়, পেশি দুর্বল হয়ে যায়, এগুলো হচ্ছে কোয়াশিয়রকর। আর মেরাসমাসের হচ্ছে যে মেরাসমাসের অভাবে কি হয় যে তোমার শরীরের গঠন ব্যাহত হয়, বৃদ্ধি ব্যাহত হয়। তারপরে হচ্ছে যে এটা সাধারণত কি হয়, চামড়া খসখসে হয়ে যায়, চামড়া খসখসে হয়ে যায়, আর হচ্ছে ওজন হ্রাস পায়, ওজন হ্রাস পায়। তাহলে এটা হচ্ছে এই আমাদের আমিষের অভাবজনিত রোগ। আমিষের অভাবজনিত রোগ এটি, ঠিক আছে। আর এছাড়া প্রোটিনের অভাবে বড়দের রক্ত স্বল্পতাও দেখা দেয়, বড়দের রক্ত স্বল্পতা দেখা দেয় প্রোটিনের অভাবে, এটাও মনে রাখতে হবে। তাহলে আমরা আজকে প্রোটিন পর্যন্ত পড়েছি, আর পুষ্টি উপাদান আরও কয়েকটা আছে, আরও 4টা আছে, 4টার মধ্যে আমাদের আরও 3টা পড়তে হবে পানি ছাড়া।
আচ্ছা, তো আমরা আজকে তাহলে তোমরা ইনশাল্লাহ যে আজকে যতটুকু পড়িয়েছি ইনশাল্লাহ ভালোভাবে বুঝছো আমি মনে করি। তো আমরা আজকে এই পর্যন্ত, তোমরা এই পর্যন্ত এটাকে ভালো করে তোমরা এগুলো কয়েকবার পড়তে হবে, পড়লে তারপরে মনে থাকবে। ঠিক আছে? আর চেষ্টা করবা লেখার জন্য, বিশেষ করে অভাবজনিত রোগগুলো আর হচ্ছে শর্করার যে বিভিন্ন এই এক শর্করার যে গাণিতিক টার্মগুলো আছে এগুলো এগুলো স্বাভাবিকভাবে তোমার কি করতে হবে, লিখতে হবে এবং মনে রাখতে হবে। ঠিক আছে? আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে প্রোটিনের প্রকারভেদগুলো আর প্রোটিনের এক্সাম্পলগুলো, তারপরে শর্করার প্রকার ক্লাসিফিকেশন প্রকারভেদগুলো, শর্করার প্রকারভেদের গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এগুলোর সংকেতগুলো, তাহলে এগুলো অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে? যেগুলো আমি তো সবই লিখে দিয়েছি তোমাদের, ইনশাল্লাহ। তো তোমরা সেটা ভালোভাবেই মনে রাখবা। তোমরা তো আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করব। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো।